ভোট হচ্ছে হরিয়ানায়, কিন্তু সেখানের বিজেপির একটি সিদ্ধান্তের ফলে মহা বিড়ম্বনায় পড়েছেন বঙ্গ বিজেপির শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। শুনতে একটু আশ্চর্য লাগছে, কিন্তু এই বিষয়টিকে আজকের এই এপিসোডে আমরা ব্যাখ্যা করব এবং সেই সঙ্গে আপনাদের জানাবো যে অরবিন্দ কেজরিওয়াল একা হরিয়ানায় ভোটে লড়তে গিয়ে কিরকম সমস্যায় পড়েছেন এবং সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য তিনি এখন কি করছেন। রাহুল গান্ধী কিভাবে গোটা হরিয়ানা জুড়ে প্রচারে ঝড় তুলেছেন এবং অগ্রিম আপনাদের আমি একটু জানাবার চেষ্টা করব যে আর কয়েকদিন পরেই যে ভোটটি হবে বিধানসভার হরিয়ানায়, তার ফলাফল কি হতে চলেছে। হরিয়ানার বহু প্রবীণ সাংবাদিকের সঙ্গে কথা বলে আমি এপিসোডটা তৈরি করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক এবং প্রচুর শেয়ার করবেন। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আমরা প্রথমে যে বিষয়টি আলোচনায় আনব সেটি হচ্ছে হরিয়ানা বিজেপির একটি সিদ্ধান্তে কিরকম বিড়ম্বনায় পড়েছে বঙ্গ বিজেপির নেতারা। আপনারা জানেন যে 9ই আগস্ট আরজি করের তরুণী চিকিৎসকের সেই নৃশংস হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনার পরে বঙ্গ বিজেপি তেড়ে ফুড়ে এখানে আন্দোলনে নেমে পড়েছিল। তারা তিলোত্তমার বিচারের দাবিতে নবান্ন অভিযানও করেছিল এবং সেই সঙ্গে তাদের দাবি ছিল দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এখান থেকে বিজেপি যে বার্তাটা দিতে চেয়েছিল সেটা হচ্ছে তারা নারী নির্যাতনের বিরুদ্ধে। এবার হরিয়ানাতে ঠিক ভোটের আগে বিজেপি কি সিদ্ধান্ত নিল? একজন দোষী সাজাপ্রাপ্ত ধর্ষণকারীকে বিজেপির হয়ে ভোটের প্রচারের জন্য জেল থেকে প্যারোলে বের করে আনা হলো। কেই ধর্ষক বিজেপির প্রচারকারী, তার নাম আপনারা সবাই জানেন। তার নাম হচ্ছে বাবা গুরমিত রাম রহিম। এই গুরমিত রাম রহিম যে কত বড় নরপিশাচ তা নিয়ে আমি এর আগে বেশ কয়েকটি ভিডিও করেছি। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের যদি সময় হয় আপনারা দেখবেন তার বিরুদ্ধে কি ভয়ঙ্কর সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাকে যাবজ্জীবন জেলে রাখার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু প্রতিবারই ভোটের সময় এই বলাৎকারী, এই ধর্ষক বাবাকে বের করে নিয়ে আসে বিজেপি। কারণ বাবা মনে করেন যে মোদি হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি এই দেশকে বাঁচাতে পারেন এবং তিনি তার সমর্থক, যার পরিমাণ লক্ষ লক্ষ, তারা ছড়িয়ে আছে হরিয়ানায়, তার সংলগ্ন রাজস্থানে এবং পাঞ্জাবে। তাদের তিনি একদম পরিষ্কার, একদম স্পষ্ট, খোলাখুলিভাবে বলে দেন যে বিজেপির হয়ে ভোট করতে। এবং গত নির্বাচনের সময় আমরা দেখেছি, গত বিধানসভা নির্বাচনে হরিয়ানায় কৈলাস বিজয়বর্গীয় যে সমস্ত প্রার্থী বিজেপির ছিল তাদের নিয়ে বাবা গুরমিত রাম রহিমের আশ্রমে আশীর্বাদ চাইতে চলে যান। এবারও তার কিন্তু অন্যথা হয়নি। এর আগে পাঞ্জাবের বিধানসভা ভোটের সময় তাকে প্যারোলে বের করে আনা হয়েছিল, রাজস্থানের বিধানসভা ভোটের সময় তাকে প্যারোলে বের করা আনা হয়েছিল, লোকসভা ভোটের সময় তাকে প্যারোলে বের করা হয়েছিল। এরকম করে এর আগে প্রায় 7 বার গুরমিত রাম রহিম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন নরপিশাচ, যে মহিলা সাধ্বীদের অসহায়তার সুযোগ নিয়ে তার আশ্রমে ধর্ষণ করেছিল, আরো অনেক কুকীর্তি করেছিল, একজন নির্ভীক সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুন করেছিল, তার আরেকজন সহযোগী ছিলেন যিনি একজন সাধ্বীর দাদা, যে সাধ্বী এই ধর্ষণের অভিযোগ এনেছিলেন, তাকে খুন করেছিল। এই সমস্ত অভিযোগে অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে সিবিআই যখন মামলা করে, সে মামলার যেদিনকে ঘোষণা করা হয় সেদিন গোটা হরিয়ানায়, বিশেষ করে শীর্ষা অঞ্চলে তাণ্ডব চালিয়ে 30 জনের বেশি মানুষ
যে তাণ্ডবে নিরপরাধ মানুষ যারা মারা গিয়েছিলেন, সেই শয়তান নরপিশাচ রাম রহিমকে এবার আবার এই হরিয়ানা বিধানসভা ভোটের সময় বিজেপির হয়ে প্রচার চালানোর জন্য প্যারোলে বের করে আনা হয়েছে। বলুন, এরপরেও বিড়ম্বনায় পড়বেন না শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা? তাদের যদি কেউ প্রশ্ন করেন যে আপনারা এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন, খুব ভালো কথা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য তা আপনারা আন্দোলন করছেন, দফা এক দাবি এক, কিন্তু তাহলে ভিন সমস্ত রাজ্যে, ভিন রাজ্যে এই বিজেপি যারা নিজেদের নৈতিকতার মানদণ্ডে তারা নাকি অনেক এগিয়ে আছে বলে সব জায়গায় প্রচার করে, যে দলের প্রধানমন্ত্রী স্বয়ং লালকেল্লা থেকে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দেন এবং নারীদের, নারী শক্তির উত্থানের কথা, নারী শক্তির পাশে দাঁড়ানোর কথা তিনি লালকেল্লা থেকে সগর্বে ঘোষণা করেন, সেই বিজেপির হরিয়ানা ভোটের জেতার জন্য, পাঞ্জাবে ভোটে জেতার জন্য, রাজস্থানে ভোটে জেতার জন্য এবং লোকসভা ভোটে ভালো ফল করার জন্য কেন তারা বারবার এই ধর্ষক রাম রহিমের আশ্রয় নিতে হয়? এই প্রশ্নটা তাদের করলে তারা কি সত্যি কোনো উত্তর দিতে পারবেন? না তাদের তখন পাশ কাটাতে হবে। একইভাবে যখন তাদের প্রশ্ন করা হবে যে আপনারা গুজরাটে ওই সাজাপ্রাপ্ত আসামিদের বিলকিস বানুর ধর্ষণের মামলায় এবং খুনের মামলায়, শিশু খুনের মামলায়, যখন আপনারা তাদের সাজা খাটার মেয়াদ একেবারে তাদের কমিয়ে দিয়ে তাদের ছেড়ে দেন, তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের সাজা থেকে মুক্তি দেওয়া হয়, পরবর্তীকালে যদিও সুপ্রিম কোর্টে গুজরাট সরকারের সেই সিদ্ধান্তকে একেবারে নাকচ করে দিয়ে আবার তাদের জেলে পাঠিয়ে দিয়েছে। কেন আপনারা এরকম করেন? কেন বারবার আপনারা ধর্ষকদের পাশে দাঁড়ান? সর্বভারতীয় ক্ষেত্রে কখনো উন্নাও হাতরাস, কখনো মণিপুর, কেন আপনারা বারবার পাশে দাঁড়ান? এবং এবার এই কয়েকদিন আগে, গতকাল, কেন আপনারা এই রাম রহিমকে বের করে নিয়ে এলেন প্যারোলে? এবার আমরা এই বিষয়টি আপনাদের একটুখানি জানাবো। সেটা হচ্ছে কেন রাম রহিমের উপরে বারবার ভরসা করতে হচ্ছে হরিয়ানায়, বিশেষ করে এবার দেখুন, অন্যবার ভোটের বেশ কিছুদিন আগে রাম রহিমকে বের করে আনা হয়, এবার কিন্তু একেবারে ভোটের শেষ মুহূর্তে রাম রহিমকে বের করা হয়েছে। তার মানে বিজেপির দলের মধ্যে এটা একটা সংশয় ছিল যে রাম রহিমকে বের করা হবে কি হবে না। আমি বিজেপির সূত্র থেকে যে খবর পেয়েছি তাতে বিজেপির অনেক নেতারাই আপত্তি করেছিলেন যে রাম রহিমের তেমন কোনো প্রভাব আর নেই যা দিয়ে তিনি ভোটকে প্রভাবিত করতে পারেন, কিন্তু বিজেপির একাংশ, হরিয়ানা বিজেপি, তারা কোনো রকম ঝুঁকি নিতে রাজি হননি। তারা চেয়েছেন রাম রহিমকে প্যারোলে বের করে নিয়ে এসে ভক্তদের কাছে একটা বার্তা দিতে এবং রাম রহিম যাতে চটে না যান। এবার ভোটের হরিয়ানার অবস্থাটা কি? হরিয়ানা বিধানসভায় 90টি আসন আছে। এই 90টি আসনের মধ্যে 46টি আসন হচ্ছে ম্যাজিক ফিগার। গত 10 বছর বিজেপি হরিয়ানায় ক্ষমতায় আছে, তার মধ্যে প্রথম 5 বছর তারা ক্ষমতায় ছিল একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। পরের 5 বছর, মানে শেষ 5 বছর, এবার বিধানসভা ভোটের আগের বিধানসভায় তারা 46-এর কাছাকাছি পৌঁছতে পারেনি, 40-এই তাদের দৌড় শেষ হয়ে যায়। এই 6টি আসন বাড়তি পাওয়ার জন্য এবং সরকার গঠনের জন্য বিজেপির যে চিরকালীন খেলা, বিজেপি সেটা এখানেও খেলে এবং দুষ্যন্ত চৌটালা তার দলকে, তারা 10টা আসন পেয়েছিল, তার দলকে তারা সঙ্গে নিয়ে একটা জোট সরকার তৈরি করে। 40 এবং 10, 50টি আসনের একটি জোট সরকার, এবং দুষ্যন্ত চৌটালা, যিনি ঘোষিতভাবে বিজেপির বিরুদ্ধেই কিন্তু লাগাতার প্রচার চালিয়েছিলেন, তাকে যে কোনোভাবেই হোক তাকে বশ করে তারা কিন্তু সরকার তৈরি করে এবং উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয় দুষ্যন্ত চৌটালাকে। এই গত 5 বছরে মনোহরলাল খট্টরের মুখ্যমন্ত্রীত্বে বিজেপি হরিয়ানায় এমন কোনো কাজ করেনি যা নিয়ে তারা এবার ভোটে লোকের কাছে গিয়ে বলতে পারে যে আমাকে ভোট দাও। বিজেপির বিরুদ্ধে গত 10 বছরের বিজেপির শাসনে অ্যান্টি ইনকনভেন্সি প্রচন্ড বেড়েছে। কি কি ধরনের অ্যান্টি ইনকনভেন্সি এসছে? তার মধ্যে প্রধান 1 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে
যে বেকারত্বের দিক থেকে বিচার করলে গোটা ভারতবর্ষই এখন মোদির শাসনে বা নজিরবিহীন বেকারত্বে ভুগছে। কিন্তু হরিয়ানার চিত্রটা একেবারে চরমে। সারা দেশের মধ্যে বেকারত্বের নিরিখে হরিয়ানা প্রায় 1 নম্বরে, এবং হরিয়ানার যুবকেরা চাকরি না পেয়ে দলে দলে এখন বিদেশ পাড়ি দিচ্ছে বেআইনিভাবে ওই ডাঙ্কি রুটে, যে নিয়ে আপনারা ডাঙ্কি বলে শাহরুখ খানের যে সিনেমাটি সেটি দেখেছেন। এবং সম্প্রতি রাহুল গান্ধী আমেরিকায় গিয়ে এই যে বেআইনি পথে আসা হরিয়ানার যুবকদের সঙ্গে তিনি আমেরিকায় দেখা করেছিলেন, একটি ভিডিও তিনি সেখানে করেন। সেখানে যুবকেরা তাদের অনুরোধ করে, রাহুল গান্ধীকে অনুরোধ করেন যে তিনি যেন দেশে ফিরে গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। রাহুল দেশে ফিরে এসে সেই পরিবারগুলোর সঙ্গে দেখা করে তাদের একটি মর্মস্পর্শী ভিডিও করেন। সেই ভিডিওটি আমি আমার চ্যানেলে এর আগে করেছি, আমি সেই লিঙ্কটিও দিয়ে রাখবো, যারা দেখেননি তারাও সেটা দেখবেন। आप हरियाणा से अमेरिका आ गए, हरियाणा से आप हिंदुस्तान के किसी और स्टेट में नहीं जाने को सोचा? हर स्टेट में ऐसा ही हाल है। और जब आप वहाँ से निकलते हैं वो फिर कहता है कि ऐसा सब होगा, ऐसी तकलीफ आपको मालूम है कि डेंजर रिस्क तो मालूम है, कि क्या पता हमें एंट्री ना मिले। हरियाणा में से इतने ज्यादा क्यों आ रहे हैं? पंजाब से 10 सालों में पिछले 10 सालों में कुछ बचा ही नहीं है सर। 35 लाख से इंडिया में धंधा नहीं कर सकते, बचता ही सब कुछ भी पता ही नहीं है, रिस्क है। 35 लाख लगाने के बाद में कुछ होगा नहीं होगा। तो आपको कैसा लगा कि ये अमेरिका गए? लगा तो बुरा, पर किया क्या जाए, चॉइस नहीं है, यार रोजगार तो है नहीं जी। रोजगार तो नहीं है ना, या कुछ काम ही नहीं है। मजबूरी में क्या करते सर, रात तो नींद नहीं आती थी जी, दोनों मियाँ भी मतलब रोते थे। और हम तो आगे, हमारे भाई बहन नहीं आए यहाँ पर, उनको रोजगार अच्छा मिल जाए, नौकरी मिल जाए, कांग्रेस सरकार आ जाए तो बहुत अच्छा रोजगार मिल जाए। এবং এই বেকারত্বের ইস্যুটা রাহুল গান্ধী একেবারে সামনে তুলে নিয়ে এলেন। হরিয়ানার যুবকদের যে কি চরম ভয়ঙ্কর বেকারত্ব সেটি সামনে এসে পড়ল। দ্বিতীয় যে অ্যান্টি ইনকামবেসির জায়গাটি হরিয়ানার রয়েছে সেটি হচ্ছে যে কৃষক আন্দোলনে হরিয়ানার বহু মানুষ, হরিয়ানার জানেন হরিয়ানার ফসল উৎপাদনে ভারতের প্রায় শস্য ক্ষেত্র বলা হয় পাঞ্জাব হরিয়ানাকে। তো সেখানকার কৃষকরা এমনি ভীষণভাবে খেপেছিল ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি না পাওয়ার জন্য। এবার ভোটে কৃষকদের এই আন্দোলনের কথাটা কিন্তু বিরাট গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে হরিয়ানার একটি বড় অংশে এই কৃষক আন্দোলনে বিজেপি যে ভূমিকা নিয়েছে, মনোহরলাল খট্টরের সরকার হরিয়ানার কৃষকদের উপর যেরকম নিপীড়ন চালিয়েছে সেটা কিন্তু বড় ইস্যু হয়ে দেখা দিয়েছে। তার একটা বড় কারণ যে পাঞ্জাব থেকে যখন কৃষকরা দিল্লি যাচ্ছিলেন তখন তাদের হরিয়ানার উপর দিয়ে যেতে হয়, এবং সেইখানে মনোহরলাল খট্টরের সরকার, হরিয়ানা সরকার তাদের উপরে প্রচন্ড দমন পীড়ন চালায়। কৃষকরা কিন্তু তার বদলা নেওয়ার কথা ভাবছেন, এবং বদলা নেওয়ার কথাটা এমনভাবে ভাবছেন যে তারা গ্রামে গ্রামে বিজেপি নেতাদের এবং বিজেপির সঙ্গী দূষণ চৌটালার যে নেতারা তারা কিন্তু এমনভাবে, মানে তারা প্রচারই করতে পারছেন না, তাদের প্রায় তাড়া করা হচ্ছে, এরকম বিভিন্ন গ্রাম থেকে খবর এসেছে। ওখানকার সাংবাদিকরাও বলছেন যে বিজেপি এই একটি ইস্যুতে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। এর পাশাপাশি একটা খুব বড় ইস্যু রয়েছে, সেটা আপনাদের আগেই বললাম যে বেকারত্ব হরিয়ানার একটা খুব বড় ইস্যু। সেই ইস্যুতে আগে হরিয়ানার বহু যুবক কাজ পেতেন সেনাবাহিনীতে, এবং সেনাবাহিনীতে একটা বড় অংশই কিন্তু হরিয়ানার যুবকেরা, এবং তার জন্য তারা দীর্ঘ প্রস্তুতি পর্যন্ত নেন, দিনরাত তারা পরিশ্রম করবেন, একদম সেই কাক ভোর থেকে তারা উঠে মাঠে চলে যান, তারা শারীরিক কসরত করেন। এই অগ্নিবীর প্রকল্প চালু হওয়ার পর থেকে হরিয়ানার যুবকরা কিন্তু সেই যে পাকা চাকরি সেনাবাহিনীতে সেটির সুযোগ হারিয়েছেন। বিজেপি যদিও এটা শেষ পর্যন্ত এবার লোকসভা নির্বাচনে হারের কারণ, অন্যতম তাদের যে পিছিয়ে পড়ার কারণ, সেটা এই অগ্নিবীর প্রকল্প জেনে তারা এটা খতিয়ে দেখার কথা বলেছে, কিন্তু তা সত্ত্বেও হরিয়ানার যুবকদের কিন্তু ক্ষোভ কমেনি। চতুর্থ যে ইস্যুটি হরিয়ানার বিধানসভা ভোটের খুব ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে হরিয়ানায় কুস্তির একটি বড় খুব প্রচলন আছে এবং খুব জনপ্রিয় খেলা। এবং আপনারা জানেন হরিয়ানার
মহিলা কুস্তিগির, পদকপ্রাপ্ত মহিলা কুস্তিগির বিনেশ ফোকটকে কিভাবে ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে বিজেপির এমপি রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় প্রায় তাদের দিনের পর দিন বসে থাকতে হয়েছে বিনেশ ফোকট, সাক্ষী মালিকদের। হরিয়ানার মানুষ কিন্তু এটা ভালোভাবে নেয়নি। তারা কিন্তু হরিয়ানার বেটির এই সম্মানটিকে খুব গুরুত্ব দিয়েছেন এবং সেই জন্যে একটা মাস্টার স্ট্রোক খেলেছে এখানে রাহুল গান্ধী এবং কংগ্রেস। তারা বিনেশ ফোগটকে এবার কংগ্রেসের প্রার্থী করেছে এবং বিনেশ ফোগটের সমর্থনে লাখ লাখ লোক রাস্তায় নেমে পড়েছে এবং বিনেশ ফোগট তো জিতবেন, রেকর্ড মার্জিনে জিতবেন, এটা ওখানকার প্রায় সবাই, বিজেপির নেতারাও জেনে গেছে। অতএব বিজেপি গোটা হরিয়ানায় একেবারে কোণঠাসা। 19 সালের নির্বাচনে বিজেপির অবস্থা মোটামুটি একটু হলেও ভালো ছিল, 40টা সিট পেয়েছিলেন বিধানসভায় এবং লোকসভাতে হরিয়ানার 10টা সিট আছে। এই 10টা সিটের মধ্যে 10টাই কিন্তু হরিয়ানায় বিজেপিকে তুলে দিয়েছিল মানুষ। কিন্তু যখন তারা লোকসভাতে 10টা সিট দিয়েছে বিজেপিকে, তখনও কিন্তু তারা বিধানসভায় বিজেপি মানে মনোহর লাল খট্টরের সরকারকে পুরোপুরি সমর্থন দেয়নি। সেখানেও তারা 46-এ পৌঁছতে দেয়নি, তারা 40-এই শেষ করে দিয়েছিল মনোহর লাল খট্টরের দৌড়। দুষ্যন্ত চৌটালাকে নিয়ে যে সরকার জোড়াতালি দিয়ে তৈরি করেছিল, এখন এইবার লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে বিজেপি লোকসভায় 10-এর মধ্যে আর 10টি আসন পায়নি, 5টি আসন পেয়েছে। তো যখন 10টি আসন পেয়েছে তখন বিজেপি একার ক্ষমতায় সরকার তৈরি করতে পারেনি, 40টা সিট পেয়েছে। এবার তো 5টি আসন পেয়েছে, এবার বিজেপির হাল কি হবে এটা ভেবেই অনেকে আতঙ্কিত হয়েছে। এবং পরিস্থিতি বুঝে দুষ্যন্ত চৌটালাও তিনি কিন্তু বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন এবং তিনি এখন জোট ভেঙে দিয়ে, এই কয়েক মাস আগে তিনি জোট ভেঙে দিয়েছেন এবং জোট ভেঙে দিয়ে তিনি কিন্তু এখন আলাদা করে তিনি ভোটে দাঁড়িয়েছেন। এর ফলে হরিয়ানার বিধানসভার চিত্রটা কিরকম দাঁড়িয়েছে, একদিকে বিজেপি এবং কংগ্রেস মুখোমুখি, তার পাশাপাশি দুষ্যন্ত চৌটালা এবং তারই পরিবারের আরেকটি দল তারা একসঙ্গে জোট বেঁধেছে এবং তার সঙ্গে দলিত ভোট পাওয়ার জন্য মায়াবতীকেও নামিয়েছে বিজেপি। এবং এর মধ্যে একটি নতুন খেলোয়াড় কিন্তু হরিয়ানার বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে পড়েছে, সেটি হচ্ছে আপ। আপ যদিও ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে আছে, কিন্তু বিধানসভা ভোটে, হরিয়ানার বিধানসভা ভোটে আপের সঙ্গে কিন্তু কংগ্রেসের সমঝোতা হয়নি। আপকে কংগ্রেস বলেছিল 2টি আসন নিতে, কারণ আপের হরিয়ানাতে আপের ভোটের সংখ্যা খুবই কম, 0.48 শেষ ভোটে পেয়েছিল। তো সেই জন্য কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের নিজের কিন্তু জন্মস্থান হচ্ছে হরিয়ানায়। তা অরবিন্দ কেজরিওয়াল কিন্তু ভোট সেটা মানতে চাননি, তারা চেয়েছিল 10টি আসন, তারপরে 8টি 7টি এরকম করে করে দর কষাকষি করতে থাকে, কিন্তু কংগ্রেস শেষ পর্যন্ত সেই জোটটা ভেঙে দেয়। কারণ তারা কংগ্রেস মনে করেছিল কোনো অবস্থাতেই আপের এতগুলো আসন কিন্তু তাদের প্রাপ্য হয় না। পরবর্তীকালে অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পেয়ে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু সোজা চলে যান হরিয়ানার প্রচারে। হরিয়ানার প্রচারে গিয়ে তিনি বুঝতে পারেন যে এখানে তারা তো ভোটে জিততে পারবেনই না, আসনও পাবেন না, বরং উল্টে একটা সাপের ছুঁচো গেলা হয়ে গেছে। কিরকম? হরিয়ানায় এখন মানুষ শুধু বিজেপিকে হারাতে চাইছে এবং বিজেপিকে হারানোর জন্য তারা বেছে নিয়েছে কংগ্রেসকে। এবং রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী একেবারে হরিয়ানায় পড়ে থেকে শেষ কয়েকদিন একেবারে প্রচারে ঝড় তুলে দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল বুঝলেন যে এখানে তারা তো ভোটে কিছু সুবিধা করতেই পারবেন না, বরং যেরকম লহর একেবারে দিল্লি লাগোয়া হরিয়ানায় হচ্ছে, এই লহর যদি পৌঁছে যায় দিল্লিতে, তাহলে কিন্তু বিপাকে পড়তে হবে অরবিন্দ কেজরিওয়াল এবং তার দল আপকে। তা সেই জন্যে অরবিন্দ কেজরিওয়ালের মূল কিন্তু লক্ষ্য দিল্লির গদি আঁকড়ে রাখা। দিল্লি যদি চলে যায় অরবিন্দ কেজরিওয়ালের হাত থেকে, তাহলে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের কার্যত অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। সেই জন্য অরবিন্দ কেজরিওয়াল আগে দিল্লির কথা ভাবলেন। তাই হরিয়ানায়
তিনি প্রচারে নেমে যখন পরিস্থিতি বুঝতে পারলেন, তখন তিনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে বলা যায় তিনি কিন্তু ব্যাকফুটে চলে গেলেন, এবং ব্যাকফুটে গিয়ে তিনি ওখানে যে কাজটা করার জন্য তাকে প্রায় তিনি ভেবেছিলেন যে ওখানে প্রচুর আসন পাবো কংগ্রেস এবং বিজেপির উভয়ের বিরুদ্ধে প্রচার করে, তিনি কিন্তু এখন কংগ্রেসের বিরুদ্ধে আর একটি কথাও বলছেন না। তিনি ওখানে পুরো প্রচারটাই করছেন বিজেপির অপশাসনের বিরুদ্ধে, এবং বিজেপি কি করে সারা দেশে এই সমস্ত নানা রকম কুকীর্তি করে তারা বিজেপি সারা দেশে গণতান্ত্রিক যে কাঠামোটাকেই নষ্ট করে ফেলেছে, সংবিধান ধ্বংস করতে চাইছে, এই সমস্ত বিষয়গুলিকে তিনি বেশি বেশি করে আনছেন। এবং পুরো প্রচারে তিনি যদি 1 ঘন্টা বলেন, 1 ঘন্টায় তিনি বিজেপির বিরুদ্ধে বলছেন, কংগ্রেসের বিরুদ্ধে তিনি একটি কথাও বলছেন না, যার ফলে কংগ্রেস কিন্তু একটা বাড়তি সুবিধা পেয়েছে। রাহুল গান্ধী বুঝতে পারছেন যে অরবিন্দ কেজরিওয়ালের মিটিংয়ে যারা আসছে তারা কিন্তু কখনোই কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেবে না, তারা অরবিন্দ কেজরিওয়ালের কথা শুনে আলটিমেটলি বিজেপির বিরুদ্ধেই ভোট দেবে, এবং সেটা কংগ্রেসের পক্ষেই আসবে। অতএব এখানে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল যেটা ভেবেছিলেন সেই সাপের ছুঁচো গেলা হয়ে এখন অরবিন্দ কেজরিওয়ালকে কার্যত কংগ্রেসের দিকেই আশ্রয় নিতে হয়েছে। এ তো গেল এ পক্ষের কথা। আর এবার বিজেপির ওখানকার সাংবাদিকরা যেটা আমাদের জানাচ্ছেন সেটা হচ্ছে যে ছোট ছোট দল, দুষ্যন্ত চৌতালা বা মায়াবতী ওখানে গিয়ে একটু দলিতদের মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। কারণ একটা জিনিস হচ্ছে, কারণ বিজেপি ওখানে বুঝতে পারছে যে হরিয়ানায় কিন্তু যে ভোটটা হবে সেই ভোটটা কিন্তু তাদের বিপক্ষে যেতে চলেছে। তার কারণ হরিয়ানার ভোট কিন্তু অনেকটা জাতের ভিত্তিতে হয়। হরিয়ানাতে প্রায় 24% মতো জাট এবং 21% মতো কিন্তু দলিত আছে। এই দুটোই তাদের মুখ্য সম্প্রদায়। এই দুটো মিললে প্রায় 45% ভোট। গত লোকসভা নির্বাচনে কিন্তু দেখা গেছে, এই 24-এর লোকসভা নির্বাচনে জাটরা কিন্তু বিজেপির পাশ থেকে একদম সরে গেছে, তারা কিন্তু পুরোপুরি ভোট দিয়েছে একেবারে কংগ্রেসের পক্ষে, এবং দলিতদেরও একটা বড় অংশ কিন্তু সেখানে ভোট দিয়েছেন কংগ্রেসকে। তা জাট এবং দলিত মানে এই 45%-এর মধ্যে একটা বড় অংশই যদি ভোট দেয়, তাহলে হরিয়ানার 22টি জেলার মধ্যে প্রতিটি জেলা থেকে অন্তত 2-3টে করে আসন কংগ্রেসের পক্ষে একেবারে পাকা। তো বিজেপি সেটা বুঝতে পেরেছে, এবং সেটা বিজেপি বুঝতে পেরে মোদিকে তারা আনার চেষ্টা করেছিল। মোদি এখানে প্রথম দিকে কয়েকটা সভা করেছেন, এবং মজার ব্যাপার, মোদির সভাতে যেখানে মোদি নামের ম্যাজিক হয়, মোদির সেই ক্যারিশমা একেবারে দেখা যায়। বরং বলা যেতে পারে মোদির একটি সভাতে, আমি যেটা শুনলাম ওখানকার সাংবাদিকদের কাছে, মোদির একটি সভাতে 1010 লোক হয়েছে, আর একটা 1012 মতো লোক হয়েছে। এবং মোদি যখন বুঝতে পারলেন যে হরিয়ানাতে কোনোভাবেই তিনি সুবিধা করতে পারবেন না, এর আগে মনোহরলাল খাট্টারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েও তিনি যাকে এনেছেন সৈনিকে, তিনিও খুব একটা জনপ্রিয় হতে পারেননি, তখন মোদি কিন্তু ওখানে যাওয়াই বন্ধ করে দিলেন হরিয়ানায় প্রচারে। মানে নিজেকে তিনি এই এতে আর জড়াতে চাইছেন না, যে লোকে বলবে মোদি যাওয়ার পরেও হেরেছে হরিয়ানায়, সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন। এবং বিজেপির এখন কেন্দ্রীয় নেতাদের কেউই প্রায় আর হরিয়ানায় যাচ্ছেন না। তারা মোটামুটি বুঝে ফেলেছেন যে হরিয়ানায় বিজেপির ভালো ফল হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় দাঁড়িয়ে হরিয়ানার ভোটে কি হতে চলেছে, এই শেষ আভাসটি আপনাদের যেটা আমরা দেব, সেটা আমি ওখানকার লোকদের সঙ্গে কথা বলে, তারা বলেছে হাওয়া কংগ্রেসের দিকে। অতএব কংগ্রেস এখানে বেশি আসন পাওয়ারই সম্ভাবনা রয়েছে। কিন্তু হাওয়াটা দুটো জিনিস হতে পারে। এই হাওয়াটা একেবারে তুফান হতে পারে, যাতে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে চলে যাবে, প্রায় 50-60-এর উপরে চলে যাবে। আর একটা হতে পারে, সেটা হচ্ছে সাইক্লোন, যে সাইক্লোনটা মানে সুনামি, যেখানে কংগ্রেস প্রায় বিজেপিকে প্রায় কার্যত মুছে দিতে পারবে। তো এই 3টে সম্ভাবনার মধ্যে আমরা শেষ দুটো সম্ভাবনায় যাচ্ছি না, কিন্তু হরিয়ানায় কিন্তু এখন কংগ্রেসেরই হাওয়া। তাই আগামী দিনে আর কয়েকটা দিনের মধ্যেই হরিয়ানা ভোট। আমরা হরিয়ানার ভোটের দিকে বিশেষ করে তাকিয়ে আছি এই কারণে যে এই হরিয়ানার ভোটে কিন্তু মোদী সরকারের এই 100 দিন হয়ে যাওয়ার পরে
এই প্রথম কিন্তু যে দুটো রাজ্যে ভোট হচ্ছে, তার মধ্যে জম্মু কাশ্মীর, সেখানে বিজেপির অবস্থা আপনারা এর মধ্যে জেনেছেন, কিন্তু সেটা একটু অন্যরকম ভোট হয় জম্মু কাশ্মীরে। আমরা সেই জন্য হরিয়ানার ভোটটাকে খুব বড় একটা নির্ণায়ক হিসেবে ধরছি, যে এই হরিয়ানার ভোটেই কিন্তু একটা বড় কিন্তু ভারতীয় রাজনীতিতে একটা পট পরিবর্তনের একটা আভাস পাওয়া যাবে, যে কি ধরনের আগামী দিনের ভারতীয় রাজনীতির দিশা হতে চলেছে। এবং এরপরেই আসছে মহারাষ্ট্রের নির্বাচন এবং ঝাড়খণ্ডের নির্বাচন, আমরা সেদিকেও নজর রাখবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আসছি এরকম আরও ভিডিও নিয়ে। আপনাদের কাছে একটাই আমাদের আবেদন, সেটা হচ্ছে এরকম ভিডিও আরও পেতে এবং আমাদের উৎসাহ বাড়াতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। জয় হিন্দ, সত্যমেব জয়তে।